দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সান কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এবং দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় এই সময়ের সুস্থতা, অর্থাৎ ঈদের এই সময়টাতে আনন্দ ভাগাভাগি সবাই করতে চায়। বিশেষ করে কোরবানি ঈদটাতে কিন্তু মাংস খাওয়া, অতিরিক্ত মাংস খাওয়া বা এই যে ভোজন রসিক আমরা যারা রয়েছি, এই সময়টাতে আমরা অনেক ধরনের নানান রকম আয়োজন বাসায় করে থাকি, যা একেবারে স্বাভাবিক। তবে এই মাংস খাওয়ার সাথে কিন্তু যাদের অন্যান্য রোগ আছে, যেমন কোলেস্ট্রল, উচ্চ রক্তচাপ বা কিডনিজনিত সমস্যা যাদের রয়েছে, তাদের জন্য কিন্তু স্বাস্থ্যের কিছুটা ঝুঁকি থাকে। এবং তাদের জন্য আজকের আয়োজন। তাছাড়া হচ্ছে যারা এই মুহূর্তে ঈদের এই সময়টাতে সুস্থতা নিয়ে একটু চিন্তিত আছেন, তাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজন। এবং আজ আমরা এই বিষয়ে কথা বলতে চাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে আছেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কুমার চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি ডাক্তার অর্ণব কুমার চৌধুরী আমাদের ডক্টর সান কল অনুষ্ঠানে। ধন্যবাদ সিদ্রা আপনাকে। যেটা বলছিলাম যে ঈদুল আজহা বা হচ্ছে কোরবানি ঈদের ক্ষেত্রে কিন্তু মাংস খাওয়াটা একেবারে স্বাভাবিক। তবে অতিরিক্ত মাংস খেলে এই সময়টাতে কি কি স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে সে বিষয়টা জানতে চাই প্রথমে। ধন্যবাদ আপনাকে। ঈদ সব সময় আনন্দের বার্তা নিয়ে আসে এবং ঈদে বিশেষ করে কোরবানির সময়ে যেহেতু আমরা পশু কোরবানি দিয়ে থাকি, মাংস খাওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু যেহেতু আমরা ভোজন রসিক বাঙালি, আমাদেরকে সব কিছুই কিন্তু পরিমিত পরিমাণে যদি খাই তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। যেহেতু এটা খাবার নিয়ে, তো প্রথমে যে সমস্যাটা বেশি হয় যে হজমের সমস্যাটা সবচেয়ে বেশি হয়। বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যাটা অত্যন্ত বেড়ে যায়। সেখান থেকে পেপটিক আলসার থেকে শুরু করে সেখান থেকে হঠাৎ করে বাসি মাংস যদি খাওয়া হয় তাহলে সেখান থেকে ফুড পয়জনিং এর একটা সমস্যা থাকে। কোরবানির ঈদের ঠিক পরেই আমরা কিন্তু প্রচুর পরিমাণে এই রোগীটাই পাই যে পেট ফাঁপা, কেটে সমস্যা, বদহজম, এবং দেখা গেল যে অনেক সময় যেহেতু মাংস খাওয়া হচ্ছে, মাংস খেলে কনস্টিপেশন ডেভেলপ করে, অনেকে এত বেশি কনস্টিপেশন ডেভেলপ করে যে সেখান থেকে তার অ্যানাল ফিশার, পাইলসের সমস্যা অনেক বেশি বেড়ে যায়। এবং এটা গেল একটা দিক যে পেটের সমস্যা। অন্যদিকে যারা আগে থেকে উচ্চ রক্তচাপের রোগী, ডায়াবেটিসের রোগী, উচ্চ কোলেস্টেরলের রোগী, তাদের হঠাৎ করে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, হার্ট ফেইলিওরের ঝুঁকি এই ঈদের পরে বেড়ে যায়। কারণ যারা অনিয়ন্ত্রিত পরিমাণে খাবার খায়, যেহেতু আমরা জানি যে এটা রেড মিটে লবণের কনসেন্ট্রেশনটা বেশি থাকে, এজন্য উচ্চ লবণ রক্তে গিয়ে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যায়। আবার অনেকে দেখা যাচ্ছে ঈদের খুশিতে ওনারা আগে থেকে যে ওষুধগুলো নিতেন, যেমন ব্লাড থিনার, উচ্চ রক্তচাপের ঔষধ, ডায়াবেটিসের ওষুধ, এগুলোতেও একটা গরমিল হয়ে যায়। হঠাৎ করে দেখা গেল যে ওষুধ না খাওয়ার কারণে ডায়াবেটিস বেড়ে যেতে পারে, ওষুধ না খাওয়ার কারণে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে, এবং এগুলো অনিয়ন্ত্রিত হয়ে হঠাৎ করে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এগুলোর ঝুঁকি ঈদের পরে অনেক বেশি বেড়ে যায়। চমৎকারভাবে বললেন বিস্তারিত করে যে আসলে অতিরিক্ত মাংস খাওয়ার সাথে কিসের ঝুঁকিটা বেশি। আমি একটু চলে আসতে চাচ্ছি বিশেষ করে যাদের ইউরিক অ্যাসিডের কথা বলছিলেন, যে মাংস রেড মিট যেটা আছে বেশি খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণটা কিন্তু বডিতে বেড়ে যায়। সেটা একজন রোগী আসলে কি করে বুঝবেন যে তার ইউরিক অ্যাসিড বডিতে বেড়ে গেছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে রেড মিট বা বিশেষ করে লাল মাংস কোনগুলো? গরুর মাংস, খাসির মাংস, মহিষের মাংস, উটের মাংস, এগুলোকে রেড মিট বলা হয়। তো এই রেড মিটে প্রচুর পরিমাণে যে ইউরিক অ্যাসিড থাকে, এই রেড মিট খেলে শরীরে রক্তে ইউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বেড়ে যায়, যেটাকে আমরা বলি হাইপার ইউরেসিমিয়া। এই ইউরিক অ্যাসিডগুলো বিভিন্ন জয়েন্টে গিয়ে জমা হয়, যেমন আমাদের বিশেষ করে হাঁটু, আমাদের কনুই, আমাদের কবজি, এই জয়েন্ট, বড় বড় জয়েন্টগুলোতে গিয়ে যখন জমা হয় তখন এই জয়েন্টে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা হতে পারে। অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস যেটাকে আমরা বলি, এটা হতে পারে। অথবা দেখা গেল যে আগে থেকে তার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি ছিল, তিনি ওষুধ খেতেন, কিন্তু এই সময়ে বেশি মাংস খাওয়ার কারণে হঠাৎ করে লেভেলটা আগের তুলনায় বেড়ে গিয়েছে, যেটার কারণেও তার কিন্তু হঠাৎ করে পেইন আসতে পারে। তো এটার লক্ষণ হলো যে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হবে, বিশেষ করে জয়েন্টগুলোতে। আর হঠাৎ করে দেখা গেল যে একদিন সকালবেলা উঠে, তিনি হয়তো আগের দিন রাতের বেলা বা দুপুরবেলা বেশি মাংস খেয়েছেন, হঠাৎ করে সকালবেলা উঠে উনি দেখলেন যে ওনার পায়ের যে বৃদ্ধাঙ্গুলি, সেটার জয়েন্টটা অতিরিক্ত ফুলে গেছে, লাল হয়ে গিয়েছে, গরম হয়ে গিয়েছে, এবং প্রচণ্ড ব্যথা হচ্ছে, সেখানে বাতাস লাগলেও ব্যথা করবে, এইরকম একটা ব্যথা। তো এত প্রচণ্ড ব্যথা হলে বুঝতে হবে যে এটা ইউরিক অ্যাসিডের কারণেই হয়েছে একেবারে। এবং হচ্ছে যারা আগে থেকেই হচ্ছে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তাদের জন্য তো একটা সতর্কবার্তা এটা। হ্যাঁ, অবশ্যই। যে হচ্ছে
কোরবানি ঈদে অবশ্যই হচ্ছে যেহেতু হচ্ছে একটা ঈদের পবিত্র ঈদের একটা মাংস সবাই খেতে চায়, তবে হচ্ছে মাথায় রাখতে হবে যে স্বাস্থ্য ঝুঁকি যাদের আছে তারা স্বাস্থ্য যাতে ঝুঁকি পরিমিত অবশ্যই, পরিমাণে সেই পরিমিত মাংসটা পরিমাণে। খায়। এবার চলে আসছি উচ্চ রক্তচাপে যে রোগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে, যে উচ্চ রক্তচাপ আছে তবে হৃদরোগের কোনো ঝুঁকি এখন পর্যন্ত তার নেই বা তেমন কোনো বড় ধরনের ইনসিডেন্ট তার হয়নি, তো সেই রোগী কি হচ্ছে ঈদুল আজহাতে পরিমাণ মতো মাংস খেতে পারবেন কিনা বা ইচ্ছে মতো মাংস খেতে পারবেন কিনা? না, আসলে দেখুন, ইচ্ছা মতো কোনো জিনিসই ভালো না। একজন স্বাভাবিক ব্যক্তিও যদি দেখা গেল যে একজন স্বাভাবিক ব্যক্তি, তার কোনো সমস্যা নেই, তার উচ্চ রক্তচাপ নেই, ডায়াবেটিস নেই, কোলেস্টেরলের সমস্যা নেই, তিনিও যদি হঠাৎ করে অতিরিক্ত মাংস খেয়ে ফেলেন তার প্রয়োজনের তুলনায়, তাহলে কিন্তু তার পেটে সমস্যা হতে পারে। অথবা দেখা গেল যে বাসি মাংস খেলো, সেখান থেকে ফুড পয়জনিং হতে পারে। আর যাদের আগে থেকে সমস্যা আছে, বিশেষ করে উচ্চ রক্তচাপ আছে কিন্তু অন্য কোনো সমস্যা তারা এখনো ডেভেলপ করে নাই, হঠাৎ করে রক্তচাপ বেড়ে যেতে পারে। হঠাৎ করে রক্তচাপ বেড়ে গিয়ে কিন্তু যে কোনো একটা ইনসিডেন্স হতে পারে। তো এই জন্যই আসলে যারা আগে থেকে উচ্চ রক্তচাপের রোগী, উচ্চ কোলেস্টেরলের রোগী, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগী, তাদের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু জীবনযাত্রার নিয়মগুলো অনুসরণ করা উচিত। তারা যে খেতে পারবে না এমনটি কিন্তু না, অবশ্যই খেতে পারবে, কিন্তু সেটা নিয়ন্ত্রণের মধ্যে। নিয়ন্ত্রণের মধ্যে খেতে পারবে। ডক্টর অর্ণব, আমরা এই বিষয়ে আর আলোচনা করবো, এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, তারপর আবার ফিরছি। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা এই মুহূর্তে কথা বলছি এই সময়ের স্বাস্থ্য সচেতনতা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে আছেন ডাক্তার অর্ণব কুমার চৌধুরী। আমরা একটু আগে হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, এবার একটু জানতে চাই ফুড পয়জনিং নিয়ে আপনি বলছিলেন, এবং এই সময়টাতে কিন্তু ফুড পয়জনিং সবচেয়ে বেশি পাওয়া যায়, যেহেতু সারাদিন হচ্ছে এরকম ভারী খাবার খাওয়া হয়, তাছাড়া হচ্ছে আয়োজন থাকে, নানান বাসায় দাওয়াত থাকে, তো সেক্ষেত্রে তো আসলে হচ্ছে নিয়ন্ত্রণের কথা মাথায় থাকে না। তারপরও আমরা একটু দর্শকদেরকে জানাতে চাই, স্বাস্থ্য সচেতন করতে চাই যে আসলে ফুড পয়জনিং যাতে না হয় সেই ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা রাখা উচিত? খুব গুরুত্বপূর্ণ। ঈদের সময়ে দেখা গেল যে অনেক জায়গাতেই কিন্তু দোকানপাট খোলা থাকে না। বিশেষ করে অনেক সময় দেখা গেল যে ঈদের আগের দিন, ঈদের পরের দিন অনেক সময় ওষুধের দোকানও খোলা না থাকতে পারে। সেজন্য আপনাকে আগে থেকেই ফুড পয়জনিং হতে পারে বা ফুড পয়জনিং হলে আমি কি কি ওষুধ গ্রহণ করব সেগুলো কিন্তু বাসাতে স্টোর রাখা উচিত। আচ্ছা, তো আমি মনে করি যে ফুড পয়জনিং হলে তার যে লক্ষণগুলো হয়, যে পেটে তার প্রচণ্ড ব্যথা হতে পারে, সেখান থেকে লুজ মোশন বা পাতলা পায়খানা হতে পারে বারবার, এবং ঘন ঘন তার বমি হতে পারে, সেই সাথে তার জ্বর থাকতেও পারে, নাও থাকতে পারে। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু তাকে দ্রুত হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে হবে। এখন এই ঈদটা কিন্তু পড়েছে জ্যৈষ্ঠ মাসে, একে তো খুব গরম এবং ভ্যাপসা গরম, এবং এই গরমে কিন্তু ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। একদিকে আপনার বমি, পাতলা পায়খানা, সেই সাথে যদি আপনার ঘাম হয়, সেখান থেকে কিন্তু আপনি খুব দ্রুত ডিহাইড্রেশন হয়ে আপনার কিডনি হঠাৎ করে বিকল হয়ে যাওয়ার কিন্তু খুব সম্ভাবনা থাকে। এই জন্য বমি, পাতলা পায়খানা হলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। আর প্রোটেকশন হিসেবে আপনি বাসায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওরাল রিহাইড্রেশন সল্ট বা যেটাকে আমরা বলি ওরস্যালাইন, এটা আপনি মজুদ রাখতে পারেন, এবং বমি, পাতলা পায়খানা হলে যতটুকু আপনার শরীর থেকে বের হয়ে গেছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু স্যালাইন খেতে হবে। শুধু প্লেন পানি খেলে কিন্তু হবে না, কারণ বমি এবং পাতলা পায়খানার সাথে আমাদের শরীর থেকে পানির সাথে সাথে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট, বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম লস হয়। তো এইটার ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ওরস্যালাইন খেতে হবে। প্রয়োজনে যদি বেশি ডিহাইড্রেশন হয় তাহলে হসপিটালে গিয়ে কিন্তু শিরায় স্যালাইনও নিতে হতে পারে। তো এই দিকগুলো খেয়াল রাখতে হবে, এবং যে লক্ষণগুলো বললাম, পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা এবং অতিরিক্ত ক্লান্তি ভাব, এই আচ্ছা, পায়খানাটা হচ্ছে দিনে কতবার হলে ধরে নিব যে এটা হচ্ছে আসলে লুজ মোশন অথবা হচ্ছে ডায়রিয়ার দিকে চলে গেছে? ডায়রিয়াতে বলা হয় যে যদি দিনে তার লুজ মোশন 3 বার বা 3 বারের বেশি হয় তাহলে সেটাকে আমরা লুজ মোশন বলতে পারি, এবং ফ্রিকোয়েন্সিটা যদি খুব মানে কম সময়ের মধ্যে হয়, দেখা গেল যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই তাকে বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। এটা একটা ওয়ার্নিং সাইন। আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্নিং সাইন হচ্ছে তিনি তার দেখা গেল যে হঠাৎ করে হার্টবিট বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশার ফল করতে পারে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ সাইন হলো যে আগে তার যে পরিমাণে পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব হতো সেটা হঠাৎ করে না হওয়া। এটা কিন্তু ইন্ডিকেট করে তার কিডনি বিকলের দিকে যাচ্ছে। এবং যেহেতু আমরা কিডনি নিয়ে কিন্তু কথা বলছি, আমি একটু কিডনি নিয়ে জানতে চাচ্ছি, যাদের আগে থেকে কিডনি রোগের সমস্যা আছে, সিকেডিয়া আছে যাদের, বা নেফ্রোটিক সিনড্রোম রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে আপনি আসলে কি সতর্কতার বাণী দিতে চান যে আসলে এই সময়টাতে, বিশেষ করে ঈদের এই টাইমটাতে হচ্ছে তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে তারা কিভাবে সচেতন থাকবেন, বা যদি খেতেও চান সেই ক্ষেত্রে আসলে কি কি কথা মাথায় রাখবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, তাদের আগে থেকেই কিন্তু রেড মিট বা লাল মাংসের প্রতি একটা রেস্ট্রিকশন থাকে, যে তারা খেলেও খুব অল্প পরিমাণে খাবে, 1 টুকরো বা 2 টুকরো হাইয়েস্ট, তাও একবেলা, প্রতিবেলা না। তো তাদের ক্ষেত্রে আগে থেকেই কিন্তু এই সতর্কবাণীটা
যারা কিডনি রোগের ডক্টর তারা কিন্তু দিয়ে থাকেন। তো এই সময় তাদের আরও সতর্কতা উচিত যে তাদের কিন্তু হঠাৎ করে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা, এবং এই অতিরিক্ত লাল মাংস খাওয়ার কারণে কিডনি কিন্তু আরও ড্যামেজ হতে পারে। এই জন্য তাদেরকে খুব সতর্কতা অবলম্বন করা উচিত, এবং তিনি আগে যেভাবে খেতেন সেভাবেই তার খাওয়া উচিত। অতিরিক্ত কোনো কিছু গ্রহণ তার করা উচিত না করা ঈদ যাবে না। উপলক্ষে। আচ্ছা, কোরবানির ঈদের সময় কিন্তু আরেকটা ব্যাপার থাকে যে অতিরিক্ত কাজের একটা চাপ থাকে, কিন্তু যে সারাদিন জুড়ে কিন্তু হচ্ছে বাসায় হচ্ছে মেহমান থাকে বা হচ্ছে কোরবানির যে কাজগুলো রয়েছে, এতে কিন্তু শারীরিক চাপটা একটু বাড়ে। তো যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন, বা আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এখন হচ্ছে ঘরে ঘরে ডায়াবেটিস রয়েছে, আমাদের বাবা মা যারা রয়েছেন তাদের ডায়াবেটিস রয়েছে, তবে কোরবানি ঈদের সময় তারাও কিন্তু অনেক ব্যস্ত থাকেন কাজের ক্ষেত্রে। তো তাদের শারীরিক দিক বিবেচনায় আপনি তাদের জন্য কি গুরুত্বপূর্ণ সতর্কতা দিতে চান, যে যারা এই মুহূর্তে এই ধরনের কাজের সাথে যুক্ত থাকবেন তারা আসলে কিভাবে নিজেকে সুস্থ রেখে কাজগুলো করবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির ঈদের আগে, ঈদে এবং ঈদের পরে কিন্তু অত্যন্ত ব্যস্তময় সময় মানুষ পার করে। যারা ধরেন কোরবানির হাটে গরু বেচা কেনা করতেছে, তাদের মধ্যেও তো ডায়াবেটিক পেশেন্ট আছে। তারা কিন্তু দেখা গেল যে বাসাঘর ছেড়ে এসে ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় কোরবানির হাটের মধ্যে তাদেরকে খেতে হয়, ঘুমাতে হয়, তাদের খাওয়া দাওয়া কোনো কিছুরই ঠিক থাকে না। তার মধ্যে এইবারে ঈদটা পড়েছে জ্যৈষ্ঠ মাসে এবং প্রচণ্ড ভ্যাপসা গরমের মধ্যে। এই সময়ে তারা যদি তাদের খাবার দাবারগুলো সঠিক টাইম অনুযায়ী না খায়, তাহলে কিন্তু তাদের হঠাৎ করে ব্লাড সুগার এলোমেলো হয়ে যেতে পারে। দেখা গেল যে দুপুরের খাবারটা তিনি হয়তো তার ব্যস্ততার কারণে খাচ্ছেন 5টার সময়, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ তার খাবারের টাইমটা ঠিক রাখতে হবে। কি খাচ্ছেন সেটা পরের ব্যাপার, কিন্তু টাইমটা ঠিক রাখতে হবে। এবং ডায়াবেটিক রোগীদের আমরা কিন্তু 3 বেলা না, তাদেরকে আমরা 5 বার অল্প অল্প ভাগ ভাগ করে খাবারটা খেতে বলি। কারণ একবার বা 2 বারে খাবার যদি উনি স্কিপ করে পরের বেলা যদি খেতে যান, তার ক্ষুধা লাগলো বেশি, হঠাৎ করে তিনি ওই বেলায় গিয়ে বেশি খাবেন, হঠাৎ করে ব্লাড সুগারটা অনেক বেশি বেড়ে রাইজ যাবে। করবে, এবং এতে তার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সুতরাং তাকে কিন্তু এই 5 বারই ভাগ ভাগ করে খেতে হবে। আমরা বলি সকাল 8টা, সকাল 11টা, দুপুর 2টা, বিকাল 5টা এবং রাতে 7:30 8টার মধ্যে। এই 5 বারে যদি তিনি অল্প অল্প করে খান, যতই ব্যস্ততা থাকুক, ওনার হাতের কাছে উনি যা পেলেন বা বাসা থেকে যেটা নিয়ে আসলেন সেটাই যদি উনি খেয়ে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। খুব কম। আরেকটা কথা মাথায় রাখতে হবে, ডিহাইড্রেশন। এই সময় প্রচণ্ড সোয়েটিং এর কারণে বা কর্মব্যস্ততার কারণে শরীর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম বের হয়ে যাবে, এবং ঘামের সাথে ওয়াটার এবং ইলেকট্রোলাইট লস হবে। সেই জন্য তিনি যদি বাহিরে থাকেন, তাহলে অবশ্যই বাসা থেকে একটা স্যালাইন তৈরি করে নিয়ে গেল, যেই স্যালাইনটা হয়তো তিনি তার যতটুকু ঘাম হলো সেই অনুপাতে উনি খেতে থাকলো। সে কথা কিন্তু এই জিনিসটা মাথায় অত্যন্ত বিবেচনায় রেখে গুরুত্বপূর্ণ, যেতে হবে, অত্যন্ত যেহেতু হচ্ছে এই গুরুত্বপূর্ণ। সময়টাতে যে কোরবানির হাটের কথা হ্যাঁ। বলেন, সেখানে যাওয়া আসা হয়, গরু দেখবার জন্য Dehydration এবং যাচ্ছে, heat stroke-এর ঝুঁকি আমরা থাকে। হিট স্ট্রোক নিয়ে আরো কথা বলবো ডক্টর অর্ণব। এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, এরপর আবার ফিরছি। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি ডক্টর সান কলে। আমরা কথা বলছি এই সময় স্বাস্থ্য সচেতনতা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে আছেন ডাক্তার অর্ণব কুমার চৌধুরী। একটু আগে আমরা হিট স্ট্রোক নিয়ে কথা বলছিলাম, যে এই সময়টাতে আসলে হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেশি, অনেক বেশি এবং থাকে। তার উপর যাদের ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রল রয়েছে, তাদের ক্ষেত্রে তো আরো বেশি সতর্কতা মেনে চলতে হবে। তো একটু জানতে চাই, যদি হচ্ছে হিট স্ট্রোক হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক কি সমাধান রয়েছে? তাছাড়া আপনি একটু আগে বলছিলেন যে এখন তো হাটে হচ্ছে অনেকেই তাদের হচ্ছে গরু নিয়ে এসেছেন বেচা কেনার জন্য, অনেকে হচ্ছে কিনতে যাচ্ছেন, কেউ বিক্রি করতে যাচ্ছেন, তবে সবাই কিন্তু একই জায়গায় রয়েছেন, হ্যাঁ, তাই না? একই জায়গায়। সেই জায়গাটাতে একটা স্বাস্থ্য ঝুঁকি তো আছে। তো সেই বিষয়ে নিয়ে একটু জানতে চাই যে সবার ক্ষেত্রে হিট স্ট্রোক হলে কি কি সমাধান রয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু সময়টা গ্রীষ্মকাল, এই সময়ে যখন আমরা গরুর হাটে যাচ্ছি, গরুর হাটটা কিন্তু এখানে কিন্তু অনেক স্বাস্থ্যবিধি মানার কিন্তু ব্যাপারটা রয়েছে। এখানে যদি এটা খুব খোলামেলা মাঠের মধ্যে হতো, তাহলে কিন্তু এই জিনিসটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যেত। যেহেতু শহরে অনেক কনজেস্টেড কম জায়গার মধ্যে হয়, এবং বৃষ্টির জন্য উপরে ছাউনি থাকে, এখানে কিন্তু বায়ু চলাচলের জায়গাটা কম থাকে। সুতরাং যিনি যাচ্ছেন এবং যিনি বিক্রির জন্য আছেন, উভয়ে কিন্তু ঝুঁকিতে আছেন। এবং যারা যাবেন তাদের জন্য উপদেশ হলো যে তারা অবশ্যই সাদা রঙের খোলামেলা শার্ট বা সুতির কাপড় পরে যাবেন, সঙ্গে একটা ছাতা রাখবেন, এবং অবশ্যই সঙ্গে আপনি পানি নিয়ে যাবেন, এবং সেটা যদি স্যালাইন পানি হয় তাহলে আরও ভালো হয়। এবং আপনি যে প্রলং টাইম বা অনেক সময় যে ঘুরে ঘুরে গরুটা কিনছেন, এটা না করে হয়তো দেখা গেল যে আপনি অনেক কম সময়ের মধ্যে কাজটা করে যাতে আপনি ফিরে আসতে পারেন, এটা অবশ্যই। এবং যদি কোনো ডায়াবেটিস রোগী বা কোনো উচ্চ রক্তচাপের রোগী বা যাদের কোনো কোমরবিডিটিস, মানে বয়স্ক ব্যক্তি এক কথায়, তিনি একা না গিয়ে তার সাথে যেন অবশ্যই কাউকে নিয়ে যান, যাতে উনি অসুস্থ হয়ে পড়লে অন্য আরেকজন তাকে ব্যাকআপ দিতে পারে।
এবং বিশেষ করে যারা ওবেস পেশেন্ট, দেখা গেলো যে কোনো সমস্যা নাই কিন্তু তার অতিরিক্ত তিনি মোটা বা স্থূলকায় ব্যক্তি, তাদেরও কিন্তু হিট স্ট্রোকের অনেক সম্ভাবনা অতিরিক্ত থাকে। ঘাম যাদের হয় অতিরিক্ত তাদের ঘাম ক্ষেত্রে যাদের হয়, আচ্ছা তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা যেন এই স্বাস্থ্যবিধিগুলো মেনে যায়। তারা সঙ্গে 1 বোতল পানি অথবা স্যালাইন পানি, ছাতা এবং তারা যেন সুতি কাপড় পরে যায় বাইরে গেলে। আচ্ছা, যদি হিটস্ট্রোকটা হয়ে যায় তাৎক্ষণিক তখন যারা আশেপাশে থাকবেন, বিশেষ করে সেই রোগীর সাথে যারা গিয়েছেন, তারা কি করবেন সেই খুব মুহূর্তে? গুরুত্বপূর্ণ। যদি অতিরিক্ত ঘাম বা অতিরিক্ত হিটের কারণে হিটস্ট্রোক হয়ে যায়, আমি সরকারের কাছে একটা আবেদন জানাবো যে বড় বড় পশুর যে কোরবানির হাটগুলো, সেখানে যদি একটা মনিটরিং সেল রাখা যায় বা সেখানে যদি মেডিকেল ক্যাম্প যদি একটা রাখা যায় কিছু দিনের জন্য, অথবা ডিউটি ভাগ ভাগ করে যদি করে তাহলে ভালো হয়। বিভিন্ন জায়গা থেকে যদি বিশেষ করে দিনের সময়টা, রাতে হয়তো না হলেও হবে, যেহেতু রাতের বেলা বেশি গরম থাকে না। আর হঠাৎ করে যদি হিটস্ট্রোক হয়ে যায়, তার সঙ্গে যারা থাকবেন তাকে ঘিরে কেউ ধরবেন না দয়া করে। তাকে একটা ফাঁকা জায়গায় গিয়ে সুন্দর করে শোয়াবেন এবং তার গায়ে যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো খুলে ফেলতে হবে এবং তাকে অক্সিজেনযুক্ত খোলামেলা জায়গায় একটা শোয়াতে হবে। এবং তার শরীরের টেম্পারেচার কিন্তু অনেক বেড়ে যাবে, প্রায় 102-3 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায়। তাকে তার বিভিন্ন জায়গাগুলো, তার শরীরের বিভিন্ন জায়গাগুলো একটা কাপড় ঠান্ডা পানিতে নিংড়িয়ে তার বিভিন্ন গাটা মুছে দিতে হবে। তার গাটা মুছে দিতে হবে এবং যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নিতে হবে। এবং তিনি যদি কনসাস থাকে, তিনি যদি অজ্ঞান না হয়ে যায়, তাহলে তাকে একটু স্যালাইন পানি খাওয়াতে হবে এবং দ্রুত হসপিটালে গিয়ে তাকে উপযুক্ত চিকিৎসা দিতে হবে। আচ্ছা, কুরবানি ঈদের পর তো মাংস মজুত করে রাখার যে বিষয়টা আছে, যে যারা হচ্ছে ধরেন মাংস অনেকদিন মজুত করে খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে হৃদরোগের কি কি ঝুঁকি বেড়ে যেতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। মজুত করে রাখা আসলে মাংসের ভিতর বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাক গ্রো করতে পারে। তো এই ধরনের আবার রান্না করা যে মাংস থাকে তার মধ্যে হতে পারে। সুতরাং তো যারা এই মজুত করা মাংস দীর্ঘদিন মজুত করা, আবার আমি কিন্তু এরকমও দেখেছি, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি এক আন্টির বাসায় গিয়েছি যে এক কোরবানির ঈদের মাংস উনি আরেক কোরবানি ঈদে খাচ্ছেন, এমন অবস্থা আমি দেখেছি। তো এটা আসলে একেবারে আনহাইজেনিক এবং এটার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গ্রো করে। এই ধরনের মাংস খেলে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ফুড পয়জনিং হয়ে যদি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগী ডিহাইড্রেশন হয়, তাহলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা সতর্কতা মেনে চলা উচিত। আর রান্না করা মাংস যদি আপনার বারবার জাল দিতে থাকেন, একই মাংস যদি বারবার হিট করেন, তাহলে সেখানে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট উৎপন্ন হয় এবং সেই সাথে এখানে কিন্তু লবণের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। কারণ বারবার আপনি গরম করছেন, লবণের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আপনি প্রথম দিন যেভাবে খাচ্ছেন, আপনি যদি 5 দিন পরে ওই একই মাংস গরম করে খান, তাহলে দেখবেন যে একটু লবণ বেড়ে গেছে। তো হঠাৎ করে এখানে লবণের কনসেন্ট্রেশন বেড়ে গেলে এই খাবারটা খেলে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে এবং উচ্চ রক্তচাপ বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো হতে পারে। গুরুত্বপূর্ণ বলেন যে ট্রান্স ফ্যাট বেড়ে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকি এবং ক্ষতিকর একটা জিনিস। এবং আশা করছি আমাদের এই আয়োজন যারা এই মুহূর্তে শুনছেন, তারা নিশ্চয়ই হচ্ছে এই বিষয়ে একটু সতর্কতা হবেন। আমরা এই মুহূর্তে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের দর্শকদের জন্য এই ঈদের আয়োজনকে সামনে রেখে আপনি হচ্ছে আসলে কি বার্তা দিতে চান, তাদের সতর্ক করতে চান, একটু সংক্ষেপে আমরা একটু জানতে চাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, ঈদ আমাদের কাছে আসে আমাদের পরিবারকে নিয়ে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য। ঈদ আমাদের সকলের জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি এবং নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে। তাই আপনার স্বাস্থ্যের উপরে আসলে কোনো কিছুই নয়। সুতরাং আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা সুস্থ থাকুন, ঈদের নির্মল আনন্দ উপভোগ করুন, কিন্তু সেটা সবকিছু লিমিটের মধ্যে রেখে। সকলকে ধন্যবাদ। সবকিছু সীমানার মধ্যে রেখে কিন্তু, এবং স্বাস্থ্য সবার আগে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার অর্ণব আপনাকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।